রয়্যাল এডুকেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি মাধ্যমিকের ব্যাচের জন্য। 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা যে সমস্ত টেস্ট পেপারগুলো প্র্যাকটিস করে তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টেস্ট পেপার হলো WBTA টেস্ট পেপার। এই টেস্ট পেপারটি আজকেই প্রকাশিত হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমরা সবার প্রথমে তোমাদের জন্য নিয়ে আসছি বাংলার একটি ভিডিও। যে ভিডিওটা তোমরা দেখলে এই প্রশ্নপত্রগুলো, যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা সলিউশন খুব সহজেই পেয়ে যাবে এবং তোমাদের হাতের কাছে থাকবে এই ভিডিওটা, যাতে তোমাদের কোনো রকম প্রশ্নগুলো খুঁজতে কোনো রকম অসুবিধা না হয়। তো দেখতে থাকো, আমি প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করছি। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, তপনের ছোট মেসোমশাই একজন বিশিষ্ট লেখক, তার পেশা কি ছিল? কয়ের অপশান আছে? ওকালতি, খ অধ্যাপনা, গ বিজ্ঞান গবেষণা, ঘ ডাক্তারি। তাহলে কি হবে না, তপনের মেসোমশাই ছিলেন একজন কি না একজন অধ্যাপক। তিনি ছিলেন একজন অধ্যাপক, তিনি কলেজের প্রফেসর ছিলেন। এছাড়া তার আরেকটি পেশা ছিল, যে পেশাটা না তিনি কি করতেন না লেখা লিখতেন। কি লেখা লিখতেন না সন্ধ্যাতারা পত্রিকায় তার গল্পগুলো, তার লেখাগুলো প্রকাশিত হতো। পরের প্রশ্ন কি, সেটা পূর্বজন্মের কথা। পূর্বজন্মের কথাটি কি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা বহুরূপী গল্প থেকে নেওয়া হয়েছে। সুবোধ ঘোষের লেখা যে বহুরূপী গল্প, সেই বহুরূপী গল্পে বলা হচ্ছে যে হরিদা বলছেন যে আমার আগের জন্মে ছিল রাগ, রাগ নামের রিপু, কিন্তু এই জন্মে আমার রাগ নামের কোনো রিপু নেই। তাহলে কি না, বিরাগী কাউকেই পদধূলি দেন না, বিরাগীর সাংসারিক জীবন, বিরাগী নির্মোহ মনের অধিকারী, নাকি বিরাগী ক্রোধের অধীন? বিরাগী ক্রোধের তো অধীন নয়, বিরাগীর রাগ নামে কোনো রিপুই নেই। তাহলে কি হবে? অপশন হবে গ, বিরাগী নির্মোহ মনের অধিকারী। পরের প্রশ্ন কি, অমৃত হিসাবে জামা অদল বদল প্রথম কে দেখেছিল? ক অমৃতের মা, খ ইসাবের বাবা, গ একটি ছেলে, ঘ অমৃতের বাবা। কে দেখেছিল না উত্তর হবে একটি ছেলে। একটি ছেলে কখন দেখেছিল না, অমৃত এবং ইসাব যখন হোলির দিনের পড়ন্ত বিকেলে তারা খেলতে গিয়েছিল, তখন ধস্তাধস্তিতে কালিয়ার সঙ্গে ইসাবের জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে যায়। তো যেহেতু তার বাবা অনেক ধার করে অনেক কষ্ট করে তার জামা কিনে দিয়েছে, তাই বাবা তাকে পেটাতে পারে এই কথা ভেবে সেই অমৃত কি করেছিল, তার নিজের জামাটা ইসাবকে দিয়ে দিয়েছিল। তো এটা এই অদল বদলটা দেখেছিল কে না একটি ছেলে, তাদেরই বয়সে একটি ছেলে। পরের প্রশ্ন কি আছে না, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। আমার বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে? মেয়েটির, বক্তার, দেবতার, নাকি রাজার? অসুখী একজন কবিতা থেকে নেওয়া এই লাইনটিতে উত্তর কি না উত্তর হবে বক্তার পায়ের দাগ ধুয়ে দিল। বক্তার পায়ের দাগ কেন ধুয়ে দিল না, বক্তা যখন যুদ্ধ পরিস্থিতি, সেই সময় তিনি কি করলেন, তিনি বাড়ি ছেড়ে তার প্রিয়তমাকে বাড়িতে রেখে তিনি কিন্তু চলে গেলেন, তিনি পালিয়ে গেলেন হিসেব মতো। তো তখন তার পায়ের দাগ পড়েছিল রাস্তায়, কিন্তু যখন বর্ষাকাল নেমে এলো, বৃষ্টিতে তার পায়ের যে দাগ, সেই দাগ মুছে গেল। পরের প্রশ্ন কি আছে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী বলতে কিসের কথা বোঝানো হয়েছে? ইউরোপের কথা, এশিয়া মহাদেশের কথা, আফ্রিকা মহাদেশের কথা, নাকি বঙ্গদেশের কথা? উত্তর হবে আফ্রিকা মহাদেশের কথা। কেন না, আফ্রিকা মহাদেশকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানহারা মানবী বলেছেন। কেন মানহারা মানবী বলেছেন? কারণ আমরা আফ্রিকা মহাদেশকে যদি মা মনে করি, তাহলে ইউরোপের বর্বর লোকেরা তাকে কি করেছিল, তাকে নগ্ন করছিল, তার মান হারিয়ে দিচ্ছিল। কিভাবে না, তার যে ঐতিহ্য, যে বড় বড় গাছ, বড় বড় গাছের যে সেখানে ছায়া রচনা করে রাখে, সেই ঘরের ভেতরে সেই ছায়াকে গাছগুলো কেটে কি করছে তারা না, সূর্যের আলো অন্তঃপুরে প্রবেশ করছে, তাহলে অন্তঃপুর কি হচ্ছে, খোলা হয়ে যাচ্ছে। তাই আফ্রিকা কি হচ্ছে না, মান হারা হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন কি, তোরা সব জয়ধ্বনি কর। প্রলয়োল্লাস কবিতায় আমরা দেখতে পাই তোরা সব জয়ধ্বনি কর, এই লাইনটি কতবার রয়েছে? কতবার? 19 বার, 15 বার, 18 বার, 21 বার। আমরা এটা গুনতি করলে দেখতে পাবো এটা রয়েছে 19 বার। পরের প্রশ্ন কি, 19 শতকে 12 আনা দিয়ে লিপিকুশলীদের কতটা লেখানো যেত বলে প্রাবন্ধিক মনে করেন? 20,000 অক্ষর, 32,000 অক্ষর, 30,000 অক্ষর, নাকি 40,000 অক্ষর? কত হাজার অক্ষর? উত্তর হবে 32,000 অক্ষর। 12 আনা দিয়ে 32,000 অক্ষর লেখানো যেত। তাহলে খুব কম পরিমাণ অর্থ দিয়ে তখন কিন্তু অক্ষর লেখানো যেত। কেন না, অক্ষর কেন লেখাতে হতো না, তখন তো প্রিন্টিং মেশিন ছিল না, ছাপানোর কোনো উপায় ছিল না, লিপি কুশলীদের দিয়ে লেখানো হতো। তো লিপি কুশলীদের খুবই কম বেতন দেওয়া হতো, আবার কখনো কখনো বেতনের পরিবর্তে কি দেওয়া হতো না, তাদের বিভিন্ন রকম খাদ্যদ্রব্য দেওয়া হতো।
আবার পরের প্রশ্নতে কি দেখছি আমরা, টাইপরাইটারে লিখতেন এমন একজন বিখ্যাত সাহিত্যিক হলেন কে? সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় নাকি অন্নদাশঙ্কর রায়? টাইপরাইটারে অনেক দিন ধরে 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 লিখেছেন কে? না অন্নদাশঙ্কর রায়। পরের প্রশ্ন, সেন্সিটাইজড পেপার এর সঠিক পরিভাষাটি কি? আমরা এই প্রশ্নটা একটু উল্টো পাই, যে কি লিখলে এর অর্থটা ভুল হয়ে যাবে, তখন আমরা পাই স্পর্শকাতর কাগজ, কিন্তু এর সঠিক উত্তরটা কি হবে? সুগ্রাহী কাগজ। পরের প্রশ্ন, অনুসর্গ প্রধান কারক কোনটি? অনুসর্গ প্রধান কারক কোনটি? কর্তৃকারক, অধিকরণ কারক, অপাদান কারক নাকি করণ কারক? করণ কারক অনুসর্গ প্রধান কারক। কারণ কি না, করণ কারক আমরা জানি যে দ্বারা বা দিয়া থাকলে কি হয়? করণ কারক হয়, এবং ওই দ্বারা দিয়া এগুলো হচ্ছে অনুসর্গ, এক একটা অনুসর্গ। পরের প্রশ্ন কি, ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্য কি না, ব্যাস বাক্যকে বলা হয় বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম তাহলে কি? বিগ্রহ বাক্য। সমাসবদ্ধ পদ নয়, সমস্তমান পদ নয় এবং নাম পদ নয়। সমস্তমান পদ কি না, যখন আমরা ব্যাস বাক্যটা কমপ্লিট করার পর যখন যে একটা সমাসবদ্ধ গোটা পদটা পাই তাকে আমরা বলি সমাসবদ্ধ পদ, কিন্তু ব্যাস বাক্যের অপর নামটা কি না, বিগ্রহ বাক্য। বাংলায় প্রচলিত অলোপ সমাস কত প্রকার? অলোপ সমাস 8 প্রকার, কিন্তু বাংলায় প্রচলিত অলোপ সমাস, প্রচলিত অলোপ সমাস কত প্রকার? না প্রচলিত অলোপ সমাস 3 প্রকার। এবার আসি পরের প্রশ্নে, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? আমরা জানি গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার বললেই অনেকেই ভুল করে, কি 4 প্রকার, সরল, জটিল, যৌগিক এবং মিশ্র বাক্য। কিন্তু এখানে মিশ্র বাক্য হবে না, এখানে অপশানই রয়েছে দেখো 2, 3, 5, 6। তাহলে কি হবে? মিশ্র বাক্যটা বাদ দিয়ে আমাদের কি লিখতে হবে? 3 প্রকার, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। পরের প্রশ্ন কি, শঙ্খ বাজে এটি কোন বাচ্য? আমরা বাচ্চে শিখেছি, বাচ্চে জানি যে কর্তা থাকবে, কর্তা থাকলে কর্তৃবাচ্য, যদি কর্তার উপর প্রাধান্য পায়, আবার যদি কর্মে প্রাধান্য পায় তাহলে কর্মবাচ্য, ভাবে প্রাধান্য পেলে ভাববাচ্য। কিন্তু এখানে কর্তা নেই, কর্তার ভূমিকা কে পালন করছে না শঙ্খ, এই শাঁখ কর্তার ভূমিকা পালন করছে। কিন্তু শাঁখ কি কখনো নিজে বাজে? শাঁখকে কেউ বাজাবে, রীতা, মিতা, সীতা কেউ না কেউ বাজাবে, কিন্তু শাঁখ এখানে নিজে বাজছে। তাহলে শাঁখ কি? শাঁখ কিন্তু কর্ম। তো কর্ম যখন কর্তার ভূমিকা পালন করে তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি কর্মবাচ্য। এখানে কি অপশন আছে? কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য নাকি কর্মবাচ্য? কি হবে তাহলে? কর্মবাচ্যটাকে কে করছে না কর্তা নেই, কর্মটাই তার আসল ভূমিকা প্রাধান্য পাচ্ছে, তাহলে এটা কি হবে? কর্মকর্তৃবাচ্য। পরের প্রশ্ন কি, কি প্রচন্ড বিপদ এটি কি জাতীয় বাক্য? এখানে আমাদের খেয়াল রাখতে হবে এই জায়গাগুলো, এই যে জায়গাগুলো, এটা কি রয়েছে? এখানে রয়েছে একটা বিস্ময়বোধক বাক্য, বিস্ময়বোধক বাক্য, তাই এটা অবশ্যই কি হবে? বিস্ময়বোধক বাক্য। এখানে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকতো তাহলে এটা প্রশ্নবোধক বাক্য হতো। এবার 16 দাগের প্রশ্ন কি রয়েছে? সম্পাদক যিনি সম্পাদনা করেন, এখানে সমাসের নামটি কি? কি সমাস এটি? এটি বহুব্রীহি সমাস না মধ্যপদলোপী কর্মধারয়, উপপদ তৎপুরুষ নাকি অলুকতন্দ? এটা কি হবে না, আমরা যখন যিনি, তিনি এইসব দেখতে পাই তখন এটা কি হয়ে যায়? তখন এটা উপপদ তৎপুরুষ সমাস হয়। পরের প্রশ্ন, হাই ছায়াবৃতা, ছায়াবৃতা, ছায়াবৃতা পদটির ব্যাস বাক্য কি হবে? কি হবে? ছায়ার আবৃত, ছায়া দ্বারা আবৃতা, ছায়া হইতে আবৃতা না ছায়ারূপ আবৃতা? কি হবে ব্যাস বাক্যটা? ছায়া দ্বারা ঘেরা বা ছায়া দ্বারা আবৃতা। তাহলে উত্তর কি হবে? ছায়া দ্বারা আবৃতা। এই ছিল এমসিকিউ। এবার চলে আসবো আমরা এসএকিউ প্রশ্নের আলোচনায়। এসএকিউতে কি দেখা যাচ্ছে? বহুরূপী গল্পে জগদীশ বাবুর আকৃতি প্রতিকৃতি লেখ। জগদীশ বাবুকে না বহুরূপী গল্পের একজন কৃপণ ভদ্র মানুষ হলেন জগদীশ বাবু। সেই জগদীশ বাবু শান্ত সৌম্য প্রকৃতির চেহারা, তার দেখতে তিনি খুবই সুন্দর এবং শান্ত একজন মানুষ। পরের প্রশ্ন কি, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, এখানে কোন চেষ্টার কথা বলা হয়েছে? লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? লাইনটা নেওয়া হয়েছে জ্ঞানচক্ষু নামে গল্প থেকে। তো এই যে জ্ঞানচক্ষু গল্পে এখানে তপন আমরা দেখতে পাই কি না, তপন একটা গল্প লিখে ফেলেছে। তো তপন যখন গল্প লিখে ফেলেছে, তপনের গল্প যখন ছাপানো হয়ে গেছে সন্ধ্যাতারা পত্রিকায়, তখন বাড়িতে একটা হট্টগোল, হই হট্টগোল চলছে কি না, তপন লেখক হয়ে গেল, তপন সাহিত্যিক হয়ে গেল। তখন তার মামা কাকু তারা কি বলে? তারা বলে যে আমাদের যদি এরকম একটা মেসো থাকতো, লেখক মেসো, তাহলে আমরাও চেষ্টা করে দেখতাম। পরের প্রশ্ন কি না, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কি কারণ ছিল? নদীর বিদ্রোহের কারণ কি
না নদী তার স্বাভাবিক গতিতে এগিয়ে চলে, তো সেখানে আমরা আমাদের নিজেদের সুবিধার্থে সেখানে বাঁধ দিই, ব্রিজ তৈরি করে দিই। তো যখনই বাঁধ দিই, ব্রিজ তৈরি করি, তখন তার স্বাভাবিক গতি কি হয়, রুদ্ধ হয়। তো সেই স্বাভাবিক গতি রুদ্ধ হলে নদী সেখানে বিদ্রোহ করবেই। আমাদেরকে যদি কেউ বাধা দেয় আমরা বিদ্রোহ করব। তো নদীকে যখন বাধা দেওয়া হয় নদী বিদ্রোহ করে। তো সেই নদীর বিদ্রোহ কে বুঝতে পেরেছিল? না নদের চাঁদ বুঝতে পেরেছিল। গ্রাম প্রধানের কানে গেল। কোন কথাটি গ্রাম প্রধানের কানে গিয়েছিল? না অমৃত এবং ইসাব তারা যে নিজেদের জামা অদল বদল করেছিল, এই জামা অদল বদলের যে গল্পটা গ্রামে ছড়িয়ে পড়েছিল লোকের মুখে মুখে, সেই গল্পটাই গ্রাম প্রধানের কানে গেল এবং সে কি নাম রাখলো? অমৃতের নাম রাখলো অদল এবং ইসাবের নাম রাখলো বদল। পরের প্রশ্নে চলে আসি। পুলিশ স্টেশনে নিমাই বাবুর সামনে কাকে হাজির করা হয়েছিল? পথের দাবি গল্প থেকে নেওয়া এই প্রশ্নটি কি? না নিমাই বাবু একজন পুলিশ অফিসার, তার সামনে কাকে হাজির করা হলো? না তার সামনে সব্যসাচী মল্লিক নামে যাকে সন্দেহ করা হচ্ছিল, গিরিশ মহাপাত্র নামের সেই ব্যক্তিটিকে হাজির করা হলো। পরের প্রশ্ন, সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। সমীবৃক্ষ মূলে কথাটির মধ্য দিয়ে কোন কাহিনীর ইঙ্গিত আছে? সমীবৃক্ষ মূল একটা পৌরাণিক ঘটনা এখানে আমাদের আলোচনা করতে হবে। কি না যখন অর্জুন এবং তার ভাইদেরকে যখন তাড়িয়ে দেওয়া হলো, তখন তারা একটা জায়গায় তারা বিহন্নলা রূপ নিয়ে অজ্ঞাতবাসে দিন যাপন করত এবং তারা তাদের যে সমস্ত অস্ত্র শস্ত্র সেগুলো সমীবৃক্ষের ওপরে তারা বেঁধে রাখলো একটা কাপড়ে, এবং তারা ঘোষণা করলো যে এটা আমাদের মৃত মাকে আমরা গাছের উপরে রেখেছি, এটাই আমাদের নিয়ম, তো যাতে না কেউ সেই অস্ত্রে হাত দেয় তার জন্য। তো সেই সমীবৃক্ষ মূলে অর্জুন একদিন কিন্তু তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন। কেন না সমীবৃক্ষের উপরেই তো তার অস্ত্র রয়েছে। তো সমীবৃক্ষ মূলে কথাটির মধ্যে দিয়ে কোন কাহিনীর ইঙ্গিত আছে? না এই অর্জুনের সমীবৃক্ষ মূলের নিচে যে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া, এই কাহিনীর কথা এখানে বলা হচ্ছে। সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কাঠকয়লা কোথায় ছড়িয়ে রইল? না যেখানে শহর ছিল সেখানে কাঠকয়লা ছড়িয়ে রইল। শহর যেখানে ছিল সেখানে তো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলো, যুদ্ধ হওয়ার পর সেখানে চারিদিক ভগ্নস্তূপে পরিণত হলো এবং কাঠকয়লা ছড়িয়ে রইল। পরের প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। কে কোথা থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল? না প্রাচী ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। কে ছিনিয়ে নিয়ে গেল? না রুদ্র সমুদ্রের বাহু। অর্থাৎ আমরা ভৌগোলিক দিকটা যদি দেখি একটু, আমরা দেখবো যে আফ্রিকা আগে এশিয়ার সঙ্গে যুক্ত ছিল, কিন্তু সেখানে সমুদ্র এসে কি করলো, সে তার রুদ্র বাহু বাড়িয়ে তাকে আলাদা করে বিচ্ছিন্ন করে দিল এশিয়া মহাদেশ থেকে। তারপর কি আসছে নবীন। নবীন বলতে কার কথা বোঝানো হয়েছে? না আসছে নবীন অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল। এই যে অনাগত মানে যে এখনো আসেনি এমন একজনকে আমরা আহ্বান জানাচ্ছি প্রলয় উল্লাস কবিতায়, যে কি করবে, যে এসে সমস্ত মুমূর্ষু ব্যক্তিদের প্রাণ নিয়ে নেবে, সমস্ত জরাব্যাধি দূর করে দেবে। তো এই রকম একজন শক্তিশালী একজন অনাগত আসবে, তাকে নবীন বলা হচ্ছে এখানে। গান বাঁধবে সহস্র উপায়ে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে নেওয়া এই লাইনটিতে আমরা কি দেখতে পাই? না কে সহস্র উপায়ে গান বাঁধবে? আমরা জানি এখানে কবির একটাই মাত্র পাখি, সে পাখিটা কি না কোকিল। সেটা কোনো দামি কোনো পাখি নয়, সেটা একটা আমাদের পাড়া গ্রামের এই গ্রাম বাংলার একটি পাখি কোকিল, যে কোকিল মিষ্টি সুরে গান গায়। তো সেই মিষ্টি সুরে কোকিলই একটা মাত্র কোকিল, সেই একটা মাত্র কোকিলই তার সহস্র উপায়ে নানান উপায়ে গান বাঁধবে। কে বাঁধবে? না একটা কোকিল গান বাঁধবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। লেখে তিনজন বলতে কাদের কথা প্রাবন্ধিক বুঝিয়েছেন? কাদের কথা? না কালি কলম মন লেখে তিনজন। তাহলে কে কে? এক কালি, দুই কলম, তিন মন। কালি যদি থাকে, কলম এবং মন যদি না থাকে তাহলে লিখতে পারবো না আমরা। আবার কালি কলম দুটোই রয়েছে, আমার মন নেই, আজ লিখবো না, তাহলেও লিখতে পারবো না। তাহলে এই তিনজনকেই দরকার, কালি কলম এবং মন তিনজনকেই দরকার লেখার জন্য। পরের প্রশ্ন কি না ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয়? ক্যালিগ্রাফিস্ট বলতে লিপি কুশলীদের বোঝায়, যারা খুব সুন্দরভাবে কোনো একটা লেখা দেখে সেই লেখার যখন তারা কপি করে হাতে, এখন তো কম্পিউটার হয়েছে টাইপ করা হয়, কিন্তু তখন দেখে দেখে লেখা হতো, তো সেই লেখকদেরকেই ক্যালিগ্রাফিস্ট বলা হয়। তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। কখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে? না যখন বিজ্ঞান সম্পর্কে আমাদের অল্প স্বল্প জ্ঞান আসবে এবং আমাদের পাঠকরা বিজ্ঞানের ছোট ছোট
তত্ত্বগুলো যখন জানতে পারবে তখন আমাদের বিজ্ঞান সম্পর্কে লেখা অনেক সুসাধ্য হয়ে যাবে। এতে রচনা উৎকট হয়। কি কারণে রচনা উৎকট হয়? না, রচনা উৎকট হওয়ার একটাই কারণ, যদি কোনো রচনা করতে গিয়ে আমরা যদি তার ভাবটাকে না নিয়ে এসে তার আক্ষরিক অনুবাদটাকেই প্রাধান্য দিই, তাহলে রচনা কি হয়ে যায়? রচনা উৎকট হয়ে যায়। পরের প্রশ্ন 2-4, অকারক কাকে বলে? অকারক কাকে বলে? না, ক্রিয়াপদের সঙ্গে যে পদগুলোর কোনরূপ সম্পর্ক থাকে না তাকে আমরা অকারক বলি। অকারক কত প্রকার? না, অকারক 2 প্রকার, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। তো সম্বোধন পদটা কি? না, আমি যদি বলি যে রাম হয়তো হেঁটে চলে যাচ্ছে, আমি দূর থেকে ডাকছি ওহে রাম, তখন ওই যে ওহে ওহে বা কাউকে বলা হচ্ছে ওগো শুনছো, এই ওহে ওগো ওরে এই শব্দগুলো কি? সম্বোধন। আবার সম্বন্ধ কি? না, রামের ভাই, শ্যামের ভাই, যদুর ভাই, হাঁসের ডিম, এই ধরনের যে শব্দগুলো সেগুলো হচ্ছে সম্বন্ধ। তাহলে সম্বোধন এবং সম্বন্ধ এই 2 প্রকার অকারক আমরা বাংলা ব্যাকরণে পেয়ে থাকি। পরের প্রশ্ন কি? বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? বাক্য নির্মাণের আমরা জানি 3টি শর্ত। কি? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, এটা বহুবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে। অলোপ সমাস কাকে বলে? অলোপ সমাস কাকে বলে? না, যে সমাসে বিভক্তিগুলো কোনো রকম ভাবে ব্যাস বাক্যে লোপ পায় না, ব্যাস বাক্য এবং সমস্ত পদ দুদিকেই বিভক্তি যা ছিল তাই থেকে যায়, তাকে আমরা বলবো সহজ ভাষায় অলোপ সমাস। ইচ্ছে করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি, জটিল বাক্যে রূপান্তরিত করো। জটিল বাক্যে করতে গেলে আমাদের মনে রাখতে হবে সাপেক্ষ পদ নিয়ে আসতে হবে। সাপেক্ষ পদ যদি আমরা এই বাক্যটার সঙ্গে জুড়ে দিই তাহলে অতি সহজে আমরা জটিল বাক্য করতে পারি। যেমন কি এখানে আমি যদি লিখি যদি, ইচ্ছে করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি, যদি আমার ইচ্ছে হয় তাহলে আমি তোমাকে টেনে নিচে নামাতে পারি। তাহলে যদি তবে যোগ করে দিলে কি হয়ে গেল? সেটা জটিল বাক্যে পরিণত হয়ে গেল। সমধাতুজ কর্ম কাকে বলে? সমধাতুজ কর্ম কাকে বলে? না, ধাতুজ অর্থাৎ ধাতু থেকে জাত বা জন্ম, একই ধাতু থেকে যদি কর্ম এবং ক্রিয়া সৃষ্টি হয় তখন তাকে আমরা বলবো সমধাতুজ। যেমন আমি যদি বলি গায়ক গান গায়, এই যে গান আর গায়, এখানে 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 গায়ক গান গাইছে বা লেখক লেখেন, বা যদি বলি যে গান আর গায়, এই যে একই রকম জায়গা থেকে একই রকম ধাতু থেকে সৃষ্টি হচ্ছে, এরকম একটি ধাতু থেকে যদি কর্ম এবং ক্রিয়াপদ সৃষ্টি হয়ে যায় তখন তাকে আমরা কি বলবো? সমধাতুজ কর্ম বলবো। আবার বাংলায় বিভক্তি, শব্দ বিভক্তি কটি এবং কি কি? বাংলায় শব্দ বিভক্তি 7 রকমের। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া করে আমরা 7 রকমের বিভক্তি পাই। তার মধ্যে এ, কে, রে, তে, র, এর, শূন্য এই বিভক্তিগুলো বাংলায় শব্দ বিভক্তি। সমস্ত পদ বলতে কি বোঝো? সমস্ত পদ হচ্ছে, যদি আমি বলি বিয়ে পাগলা, বিয়ে পাগলা একটা সমস্ত পদ। কি? না, বিয়ের জন্য পাগলা, তাহলে বিয়ের জন্য কেউ একজন পাগল হয়ে গেছে রাম, তাহলে তার সমস্ত পদটা কি হবে? বিয়ে পাগলা। এই যে সমস্ত পদ, এটাকেই বলা হয় কি, যে যখন একটা ব্যাস বাক্যকে আমি একটা মাত্র সন্ধি দ্বারা যুক্ত করে বা সমাস দ্বারা যুক্ত করে একটি পদে পেয়ে যাব, 2-3টে পদকে যখন একটা পদে পরিণত করব তখন তাকে আমরা বলবো সমস্ত পদ। তো এই সমস্ত পদের উদাহরণ এরকম হবে, রোগ দ্বারা শীর্ণ, রোগ শীর্ণ। অনুসর্গ কাকে বলে? উদাহরণ দাও। অনুসর্গ কাকে বলে? না, অনুসর্গ হচ্ছে এক একটা পদ, যে পদগুলো কি হয় না বাক্যে বিভিন্ন পদের মাঝে বসে অন্য পদগুলোর অর্থকে পরিস্ফুট করে এবং বাক্যটাকে সঠিক করে তোলে, তাকে আমরা বলবো অনুসর্গ। যেমন হইতে, থেকে, মধ্যে। এবার কি রয়েছে না, ধান ক্ষেত আসই সব সমাসবদ্ধ পদ দুটির ব্যাস বাক্য করো। ধান ক্ষেত কি? না, ধানের ক্ষেত, ষষ্ঠী তৎপুরুষ, ধানের ক্ষেত যেটা, সেটাকে ধান ক্ষেত বলবো, ষষ্ঠী তৎপুরুষ। আবার আসৈসব, শৈশব পর্যন্ত। তারপরে কি রয়েছে না, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? কর্মকর্তৃবাচ্য কাকে বলে? না, যখন কোনো বাক্যে যদি কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তার ভূমিকা পালন করে তখন তাকে আমরা বলবো কর্মকর্তৃবাচ্য। যেমন কি শাঁখ বাজে, ঘন্টা বাজে। তো এই ছিল এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলোর উত্তর। আমরা এরপরে আলোচনা করব এর বড় প্রশ্নগুলোর উত্তর। তো এইভাবে আমরা খুব তাড়াতাড়ি সমস্ত প্রশ্নগুলোর উত্তর, এই WBTA কোশ্চেন পেপারের টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো, এগুলো আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।